একটা ল্যাংড়া সিইওর সাথে একটা সুন্দরী মেয়ের জোর করে বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের পরে মেয়েটির হাজবেন্ড তার উপরে নির্যাতন করতে শুরু করে, কারণ সে মনে করতো ওই মেয়েটির কারণেই তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার 2 পা অকেজো হয়ে গিয়েছিল। কিন্তু মেয়েটিকে আসলে তার সৎ মা ষড়যন্ত্র করে এবং মিথ্যে বলে তার সঙ্গে বিয়ে দিয়েছিল। নিজের মায়ের ক্যান্সারের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য বাধ্য হয়ে সে ল্যাংড়া সিইওকে বিয়ে করে। কিন্তু এরপরে তার জীবন একদম দুর্বিষহ হয়ে ওঠে। সে মরতে চাইলেও মরতে পারত না, কারণ তার নিজের মাকে বাঁচাতে হবে। এই ভয়ে সে নিজের জীবনের আসল সত্যিটাও বলে না এবং সবকিছু মুখ বুঝে সহ্য করে। শেষ পর্যন্ত কি সিইও নিজের ভুল বুঝতে পারবে এবং সত্যিটা জানতে পারবে? তো চলুন মুভির কাহিনী শুরু করা যাক। শুরুতেই দেখি জিউ নামের মেয়ের হাত পা জোর করে বেঁধে রাখা হয়েছে, কারণ তার সঙ্গে আজ জিং নামের একজন রাগী সিইও এর বিয়ে দেওয়া হবে যে হাঁটতে পারে না। সেই বিয়েতে রাজি ছিল না, কিন্তু তার সৎ বোন আর তার সৎ মা তাকে জোর করে এই বিয়েতে রাজি করায়। তারা তাকে মারধর করে, এমনকি তারা তাকে ব্ল্যাকমেইল করে এটা বলে যে যদি সে ওই লোককে বিয়ে না করে তাহলে তারা তার অসুস্থ মায়ের ঔষধপত্রের খরচ দেওয়া বন্ধ করে দেবে। এসব কিছু শুনে সে আর কিছু বলে না এবং তাদের সিদ্ধান্ত মেনে নেয়। তখন একটা ছেলে এসে জিউকে সঙ্গে করে নিয়ে যায় আর তার হাতের বাঁধন খুলে মিস্টার জিয়াং এর রুমে দিয়ে চলে আসে। জিয়াং এর 2 পা অকেজো হলেও সে দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। সে জিয়াংকে নিজের কাছে টেনে নিয়ে ভালোভাবে দেখতে থাকে আর সেই দিনের কথা মনে করে যে দিন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার সঙ্গে যে মেয়েটির অ্যাক্সিডেন্ট হয়েছিল তার চেহারা সে অনেক ঝাপসা ঝাপসা দেখতে পেয়েছিল। এজন্য তার মনে হচ্ছিল এই মেয়েটি যেন সেই মেয়ে নয়। তাই সে তার নাম জিজ্ঞাসা করে। তখন জিউ তাকে বলে, আমার নাম লু। সে এখানে নিজের পরিচয় গোপন করেছে, কারণ তার মা তাকে সেভাবেই বলে দিয়েছিল। তার নাম শোনা মাত্রই সে তার গলা চেপে ধরে আর তাকে বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে এখানে বিয়ে করে নিয়ে এসেছি আমার রানী বানানোর জন্য? তোমার জন্যই আজকে আমার এই অবস্থা। এই বিয়ের পোশাক তুমি ডিজার্ভ করো না। এখনই আমার চোখের সামনে এই বিয়ের পোশাক খুলে ফেলো। তখন সে বাধ্য হয়ে তার কথা মতো বিয়ের পোশাক খুলে ফেলে। তখন সে তাকে বলে, আমি তোমার পরিবারে এসে তোমাকে বিয়ে করেছি তোমাকে টর্চার করার জন্য, তোমাকে নিজের স্ত্রী বানানোর জন্য নয়। এটা সাফ সাফ জেনে রাখো। এখন থেকে সব সময় আমার সামনে এভাবে হাঁটু গেড়ে নত হয়ে থাকবে। জিউ শুধু মনে মনে ভাবছিল তাকে এই সবকিছু মুখ বুঝে সহ্য করতে হবে তার মায়ের জন্য। পরদিন সকালে পায়ের ব্যথায় সে ঠিকমতো হাঁটতে পারছিল না। যখন সে তার হাজবেন্ডকে ঔষধ খাইয়ে দিতে যায় তখন জিয়াও তাকে বলে হাঁটু গেড়ে বসে তাকে খাওয়াতে। যখন সে হাঁটুর উপরে ভর করে বসে তখন সে পড়ে যায়, কারণ গত রাতে সারা রাত সে এভাবে বসেছিল। এজন্য তার হাঁটু অনেক ব্যথা হয়ে গিয়েছে। এটা শুনে জিয়াও বলে, তোমার এতটুকুতেই হাঁটু ব্যথা হয়ে গিয়েছে, তাহলে বোঝো আমি আমার অকেজো পা নিয়ে এই হুইল চেয়ারে কিভাবে বসে আছি। এখন সে তাকে মেঝেতে পড়ে থাকা ঔষধ সাফ করতে বলে। তখন সে একটা কাপড় নিয়ে এসে মেঝেতে পড়ে থাকা ঔষধগুলো মুছে দিচ্ছিল। ঠিক তখনই বাইরে থেকে কারো আওয়াজ আসে যে তাকে বলছিল, জিউ তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে তাকে কেন বিয়ে করলে? জিউ তখন বলে, বাহিরে হয়তো কেউ ভুলে আমার নাম ধরে রাখছে, আমি দেখছি। এটা বলে সে বাইরে চলে যায়। এই ছেলেটার নাম হলো জিয়ান। সে জিউয়ের এক্স বয়ফ্রেন্ড। তার বয়ফ্রেন্ড তাকে বলে সে হঠাৎ করে না জানিয়ে কেন বিয়ে করে নিল, তাকে কি জোর করা হয়েছে? কিন্তু সে তাকে কিছু বলে না। সে বলে, না আমি বিয়ে করেছি নিজের ইচ্ছায়, তুমি এখন এখানে থেকে চলে যাও, আমি এখন বিবাহিত। এটা বলে সে ঘরে ফিরে যায় আর তার বয়ফ্রেন্ড সেখানে থেকে চলে যায়। সে যাওয়ার পরে তার হাজবেন্ড তাকে জিজ্ঞাসা করে সে যা বলছে তা কি সত্যি বলছে? ওই ছেলেটা কি আসলেই তার বোনের বয়ফ্রেন্ড নাকি তার বয়ফ্রেন্ড? যদি সে মিথ্যে বলে থাকে তাহলে তাকে শাস্তি পেতে হবে। কিন্তু সে বলে, আমি সত্যি বলছি, ওইটা আমার বোনের বয়ফ্রেন্ড। তারপরেও সে তাকে বিশ্বাস করে না আর তাকে শাস্তি স্বরূপ একটা পাগলা গারদের ভেতরে দিয়ে দেয়। সে অনেক চিৎকার করছিল আর বলছিল সে কোনো ভুল করেনি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। জিয়াও এখন তার লোকদেরকে খোঁজ নিতে বলে যে লিউয়ের আসলেই কোনো বোন আছে কিনা। এদিকে লিউকে পাগলাগারদের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেক পাগল ছেলে মেয়ে ছিল। তারা সবাই তার কাছে আসছিল আর তাকে আঘাত করছিল। সে তো ভীষণ ভয় পেয়ে যায়। তাকে এত ভয় পেতে দেখে সে খুশি হয় আর এরপরে তাকে সেখানে থেকে নিয়ে চলে যায়। রাতে সে ভয়ে অনেক কান্নাকাটি করছিল। তখন তার হাজবেন্ড বলে তার কাছে যেতে, কিন্তু সে বলে তার এখন ইচ্ছা নেই, সে যেন তার সঙ্গে এমনটা না করে। কিন্তু তার হাজবেন্ড তার কোনো কথাই শোনে না। সে তার সঙ্গে জোর করে সবকিছু করে। এজন্য জিউয়ের মনে তার প্রতি ঘৃণা জন্ম নেয়। সকালে সে তাকে মেডিসিন খেয়ে নিতে বলে, কারণ সে চায় না জিউ তার সন্তানের মা হোক আর জিউ নিজেও চায় না তার সন্তানের মা হতে। তখনই হসপিটাল থেকে তার মায়ের কল আসে। সেই দিন সে তার মায়ের সঙ্গে হসপিটালে গিয়ে দেখা করে। যখন সে বাড়ি ফিরে যাচ্ছিল তখনই তার বয়ফ্রেন্ড তার সঙ্গে আবারও দেখা করতে আসে। তার বয়ফ্রেন্ড তাকে বলছিল তার সঙ্গে পালিয়ে যেতে, কারণ তাদের 5 বছরের রিলেশনশিপ।
তাকে ছেড়ে সে কেন অন্য একটা ছেলেকে বিয়ে করলো। জিউ তখন বলে কারণ সে অনেক ধনী, তার টাকার জন্য আমি তাকে বিয়ে করেছি। কিন্তু তার এই কথা শুনে তার বয়ফ্রেন্ড একদমই বিশ্বাস করছিল না, কারণ সে জানতো জিউ একদমই এই ধরনের মেয়ে নয়। সে তাকে সত্যিটা বলতে বলে। সে তাকে জিজ্ঞাসা করে তোমার বোন আর তোমার সৎ মা কি তোমাকে জোর করেছে এটা করতে, কিন্তু সে স্বীকার করে না। সে বলে না। ঠিক তখনই তাদের কথার মাঝে সেখানে জিয়াও চলে আসে। তাকে দেখে তো জিউ অনেক ভয় পেয়ে যায়। তার বয়ফ্রেন্ড যেহেতু তাকে বিশ্বাস করছিল না, এজন্য সে তার বয়ফ্রেন্ডের সামনে তার হাজবেন্ডকে কিস করে। এটা দেখে তার বয়ফ্রেন্ড রেগে সেখানে থেকে চলে যায়, আর তার হাজবেন্ড তার উপরে রেগে তাকে নিচে ফেলে দেয়। এটা করার শাস্তি হিসেবে তাকে বারবার পানিতে চোবানো হয়। সে এত টর্চার সহ্য করতে না পেরে বলে আমাকে মেরে ফেলুন, আমাকে মেরে ফেলুন আপনি। তখন তার হাজবেন্ড তাকে বলে এটা তো সবে শুরু, আমি তোমাকে আরো বেশি টর্চার করব। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তখন সে বসে বসে অনেক কান্না করতে থাকে আর তার মায়ের কথা মনে করতে থাকে। পরদিন সকালে হসপিটালে তার বাবা তার সঙ্গে দেখা করতে আসে। তিনি তাকে বলেন তার কাছে তার মায়ের চিকিৎসা করার জন্য আর টাকা নেই। সে যেন তার বড়লোক হাজবেন্ডের কাছে থেকে 5 লক্ষ টাকা নিয়ে এসে তার বাবাকে দেয়, নয়তো তার বাবা তার মায়ের চিকিৎসার খরচ দেওয়া বন্ধ করে দেবে। তখন সে বলে আমার বয়স যখন 2 বছর তখন আপনি আমাকে আর আমার মাকে ধোকা দিয়ে আর একটা বিয়ে করে ফেলেছেন। এখন আপনার মেয়ের বদলে আমাকে সেই রুড লোকটার সঙ্গে বিয়ে দিয়েছেন, আবার আমার হাজবেন্ডের কাছে থেকে টাকাও চাইছেন। আপনি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারেন? তখন সে তার মাকে আঘাত করে আর বলে যদি 3 দিনের মধ্যে টাকা নিয়ে এসে দিতে না পারো তাহলে তোমার মায়ের ডেড বডি এখানে থেকে নিয়ে যেও, আমি কোনো খরচ দিতে পারবো না। এটা বলে তিনি সেখানে থেকে চলে যান। জিউ শুধু ভাবছিল সে কিভাবে তার হাজবেন্ডের কাছে থেকে টাকা চাইবে। তখনই ঘরে ঢোকার সময় সে শুনতে পায় তার হাজবেন্ড কারো সঙ্গে কিডনি জোগাড় করার ব্যাপারে কথা বলছিল। পরদিন সকালে জিয়াং তাকে হসপিটালে নিয়ে গিয়ে তার ব্লাড টেস্ট করায় এবং তার সঙ্গে রোগীর কিডনি ম্যাচ হয়ে যায়। জিয়াং তাকে 5 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে কিডনি ডোনেট করতে বলে। তখনই তার বাবার বলা কথাগুলো তার মনে পড়ে যায় আর সে ওখানে সিগনেচার করে দেয় আর কিডনি ডোনেট করতে রাজি হয়ে যায়। যখন তাকে কিডনির সার্জারি করতে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক তখনই একজন নার্স এসে বলে দাঁড়ান, তার সার্জারি করা যাবে না, সে প্রেগনেন্ট। জিউ এর তখন মনে পড়ে সেই দিন সে মেডিসিন খেতে ভুলে গিয়েছিল। তখন তার হাজবেন্ড এসে বলে তোমার এত বড় সাহস কিভাবে হলো, তুমি আমার সঙ্গে এমন একটা চালাকি করলে? তখন সে বলে আমি কোনো চালাকি করিনি। তার হাজবেন্ড তার কাছে থেকে 5 লক্ষ টাকা ফেরত চায়, কিন্তু সে বলে আমার কাছে টাকাটা নেই। এটা শুনে তো তার হাজবেন্ড অনেক রেগে যায় আর তাকে আঘাত করতে শুরু করে। যখন তার হাজবেন্ড সেখানে থেকে চলে যায় ঠিক তখনই তার কাছে হসপিটাল থেকে কল আসে। যখন সে হসপিটালে যায় তখন দেখতে পায় তার মা মারা গিয়েছে। হসপিটালের লোকেরা জানায় তার মায়ের 3 দিন থেকে কোনো চিকিৎসা করা হয়নি, কারণ তার বাবা 3 মাস থেকে হসপিটালের বিল পরিশোধ করেনি। এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায় আর তার মায়ের মৃতদেহ দেখে সে ওখানে কান্নায় ভেঙে পড়ে। সে এখন ভাবতে থাকে সে তো তার বাবাকে 5 লক্ষ টাকা দিয়েছিল, এরপরেও তার বাবা হসপিটালের বিল কেন পরিশোধ করেনি? তার বাবা তার সঙ্গে এমনটা কিভাবে করতে পারলো? এটা বলতে বলতে সে ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। তখন দেখা যায় যে তার অনেক ব্লিডিং হয়েছে। এরপরে সে তার বাবার কাছে গিয়ে তার মায়ের সঙ্গে এমনটা করার জন্য তার বাবাকে চর মারে। তখন তার বাবাও তাকে উল্টো চর মারে। তখন তার বাবা তাকে আবারও থ্রেট করে। তখন সে বলে আমার মা এখন মারা গিয়েছে, তুমি আর তোমার পরিবার এখন আর আমাকে থ্রেট দিতে পারবে না। এখনই আমি জিয়াওকে গিয়ে বলে দেব যে আমি লিউ নই। এখন তুমি তোমার কোম্পানির ধ্বংস হওয়া নিজের চোখে দেখতে পাবে। এটা বলে যখনই সে ওখানে থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই সেখানে জিয়াও চলে আসে। জিউ এখন তাকে সব সত্যিটা বলে দেয়। সে বলে আমি লিউ নই, আমার ছোট বোন হচ্ছে লিউ। বাবা আমাকে তার বদলে লিউ সাজিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল। এটা শুনে তো সে অনেক রেগে যায়। তখন তার বাবা তার কাছে মাফ চায় আর বলে তুমি চাইলে আমি তাকে চেঞ্জ করে আবার আসল লিউকে তোমার সঙ্গে বিয়ে দিতে পারি। এটা শুনে সে রেগে বলে তোমার কি আমাকে বোকা মনে হয়? এটা বলে সে ওখানে থেকে চলে যায়। জিউ এখন তার কাছে এসে বলে আপনি তো জেনে গিয়েছেন যে আমি আসল লিউ নই, তাহলে এখন আমাদের মধ্যে যত দ্রুত সম্ভব ডিভোর্স হয়ে যাওয়াই ভালো। কিন্তু জিয়াও তাকে বলে এত তাড়া কিসের, প্রথমে আমার 5 লক্ষ টাকা ফেরত দাও, তারপরে তোমাকে যেতে দেব। সে তখন বলে আমার কাছে তো কোনো টাকা নেই আর এখন আমার বাচ্চাও নষ্ট হয়ে গিয়েছে, তুমি চাইলে এখন আমি আমার কিডনি ডোনেট করতে পারি। তখন সে বলে যার কিডনির দরকার ছিল সে কিডনি পেয়ে গিয়েছে। তোমার কি মনে হয় আমি এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করে বসে আছি? আমার এত তাড়া নেই, তুমি অন্য কোনো উপায় খোঁজো আমার টাকা পরিশোধ করার জন্য। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। জিউ যখন তার মায়ের কবর পরিদর্শন করতে যায় তখন সেখানে তার বোন লিউ আসে। সে এসে তাকে অপমান করে। জিউ তখন তার গায়ে হাত তুলতে গেলে সে রেগে বলে তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলছো? তোমার কিসের অহংকার? বিয়ে তো হয়েছে একটা ল্যাংড়া ছেলের সঙ্গে। জিউ তখন তাকে বলে ভুলে যেও না তোমার বাবার এখন যে টাকায় তুমি চলছো সেটা আমার ল্যাংড়া বরের দেওয়া টাকা। আর সবাই জানে তার পা পুরোপুরি অকেজো নয়, সে এক সময় ঠিক হয়ে যাবে। কিন্তু তোমার মতো অকেজো মন মাইন্ডের মানুষেরা কখনোই ঠিক হবে না। তাদের এই সব কথা
কথা জিয়াও সেখানে থেকে শুনছিল। সে তার হাজবেন্ডকে নিয়ে অপমান করার জন্য জিউ তাকে চ্যালেঞ্জ করে বলে, আমি আমার হাজবেন্ডের পা ঠিক করে দেব, তাকে আমি সুস্থ করে তোমার সামনে হাজির করব। তখন সে তার উপরে রেগে যায় আর তাকে সেখানে ফেলে দেয়। এটা দেখে জিয়াও বলে ওঠে, তোমার এত সাহস কিভাবে হলো তার গায়ে হাত তোলার? আর তুমি কি ভুলে গিয়েছো যে আমি যখন ইচ্ছা তোমাদের কোম্পানিকে ধ্বংস করে দিতে পারি? তখন সে চুপ হয়ে যায় আর জিউ তাকে নিয়ে সেখানে থেকে চলে যায়। বাড়ি ফিরে জিয়াও তার পায়ের দিকে তাকিয়ে লিউয়ের বলা কথাগুলোই ভাবছিল। সে ভাবছিল সত্যি সত্যি কি তার পা ঠিক হওয়া সম্ভব? তাকে এই অবস্থায় দেখে জিউ এসে তাকে সামলায় আর বলে সে যেন এত তাড়াহুড়ো না করে, তার সঙ্গে একটা বড় ডাক্তারের পরিচয় আছে, সেই হসপিটালের ডক্টরের সঙ্গে কথা বললে অবশ্যই তার পা ঠিক করা সম্ভব হবে। তার এই কথা শুনে জিয়াও অনেক উৎসাহ পায়। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? তখন জিউ বলে, এটা কিভাবে সম্ভব? আমি আপনার কাছে থেকে যে 5 লক্ষ টাকা ধার নিয়েছি সেই টাকা শোধ করে দিয়েই আমি ডিভোর্স দিয়ে চলে যাব। এখন সে তাকে বিছানায় বসিয়ে তার কাপড় চেঞ্জ করে দিতে বলে। যখন জিউ তাকে বিছানায় বসায় ঠিক তখনই সে তার উপরে পড়ে যায়। এই সময় তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে আর জিয়াও তাকে দেখতে থাকে। জিউ তখন তার কাছে মাফ চেয়ে বলে, আমার ভুল হয়েছে। সে এখন তাকে চেঞ্জ করার জন্য প্যান্ট দেয় আর অপর দিকে ঘুরে দাঁড়ায়। তখন সে রেগে বলে, আমার দিকে ঘুরে তাকাও। জিয়াও মনে মনে ভাবছিল, এমনটাই তো হওয়া উচিত ছিল, তাহলে আমার কেন এসব শুনে এত রাগ হচ্ছে? পরদিন সকালে তারা দুজন মিলে হসপিটালে চলে যায় আর জিয়াও তার পা ডাক্তারকে দিয়ে চেক করায়। ডাক্তার এখন তাকে বলে, অনেক দিন ধরে এভাবে হুইল চেয়ারে বসে থাকার কারণে তার পায়ের মাসলগুলো অকেজো হয়ে গিয়েছে। তার পায়ের মাসলগুলোকে প্রতিদিন ব্যায়াম করিয়ে সচল করতে হবে, তাহলে ধীরে ধীরে তার পা ঠিক হয়ে যাবে। এটার জন্য হয়তো 6 মাস সময় লাগতে পারে, তবে তার পা ঠিক হবে। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায়। আর এসব কিছুর জন্য তাকে মাঝে মাঝে চেক আপ করতেও আসতে হবে। এখন তাকে স্ট্রেচারে করে হাঁটানো শুরু করা হয়। ডাক্তার তাকে হাঁটতে চেষ্টা করতে বলে আর জিউ তাকে ভয় পেতে বারণ করে। যখন সে হাঁটতে শুরু করে তখন জিউ অনেক খুশি হচ্ছিল। সে তাকে অনেক উৎসাহ দিচ্ছিল আর হাঁটতে বলছিল। কিছুক্ষণ হাঁটার পরে সে হঠাৎ করে পড়ে যায় আর জিউ তার নিচে পড়ে, যার ফলে তার হাতে স্ট্রেচার পরে আঘাত লাগে। ডাক্তার এখন তাকে ওপরে তুলে বসায় আর তার মাসল চেক করে বলে, এটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, তবে অনেক সময় লাগবে আর তাকে প্রতিদিন হাঁটার প্র্যাকটিস করতে হবে। জিয়াও এখন তার হাতের ক্ষত দেখে তার কেয়ার করছিল। ডাক্তার বলে, এটা তেমন কোনো আঘাত না, আমি একটা ব্যথানাশক স্প্রে দিয়ে দিব, এটা প্রতিদিন ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। জিয়াও এখন জিউকে ধন্যবাদ জানায়। তখন জিউ অনেক খুশি হয়ে যায় আর তাকে ওয়েলকাম করে। জিউ এখন তার কাছে থেকে 1 লক্ষ টাকা ধার চায়। সে একটা নতুন কাজ শুরু করতে চায় তার বাকি টাকা শোধ করার জন্য। তখন সে রাজি হয়ে যায় আর জিউ অনেক খুশি হয়ে যায়। রাতে জিউ এর কলেজ থেকে তার কাছে একটা ফোন আসে। কাল তাদের কলেজের রিইউনিয়ন পার্টি হবে, সেজন্য তাকে দাওয়াত দেওয়া হয়। জিয়াও এর কাছে থেকে পারমিশন নিয়ে পরদিন সে ক্লাসের রিইউনিয়নে যাচ্ছিল। তখনই সেখানে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়। তার বয়ফ্রেন্ড তাকে কিছু কথা বলার জন্য নিজের সঙ্গে করে নিয়ে যায়। দূর থেকে জিয়াও এই সব কিছু দেখছিল আর সে ভাবছিল জিউ তাকে ধোঁকা দিয়েছে, সে তাকে মিথ্যে বলেছে। সে তো প্রচন্ড রেগে যায়। জিউ যখন বাড়িতে ফিরে আসে তখন সে তাকে এই ছবি দেখিয়ে তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। তখন জিউ তাকে বলে সে যা ভাবছে তা নয়, সে ক্লাসের রিইউনিয়নে গিয়েছিল, তখন তার সঙ্গে তার দেখা হয়েছিল। তার বয়ফ্রেন্ড শুধু তাকে একটু এগিয়ে দিয়েছে মাত্র। সে তাকে বিশ্বাস করে না। তখন সে তার গলা চেপে ধরে বলে, এরপরে যদি আর কখনো আমাকে মিথ্যে বলার চেষ্টা করো তাহলে তোমাকে আমি ছাড়বো না। সে বলে, আমি এখনো তোমার হাজবেন্ড, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলে আমি তোমাকে মেরে ফেলবো। জিউ সেখানে থেকে উঠে চলে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল, আমি জানি তোমার টাকা আমাকে ফিরিয়ে দিতে হবে, যত দ্রুত সম্ভব আমি তোমার টাকা জোগাড় করবো আর তোমাকে ফিরিয়ে দেবো। এখন সে তার বাবাকে কল করে বলে তার জন্য একটা আর্ট এক্সিবিশনের ব্যবস্থা করতে। যদি তার বাবা এটা না করে দেয় তাহলে সে তার হাজবেন্ডকে বলে তাদের কোম্পানি ধ্বংস করে দেবে। এটা বলে সে তার বাবাকে থ্রেট দেয়। তখন তার বাবা রাজি হয়ে যায়। পরদিন সকালে সে তার বাবার সঙ্গে গিয়ে দেখা করে আর তার বাবার কাছে থেকে 50,000 টাকা চায়। আর্ট এক্সিবিশন শুরু করার জন্য তার এই টাকার প্রয়োজন। তার বাবা তাকে টাকা দিতে না চাইলে সে তার বাবাকে ভয় দেখায়। তখন তার বাবা ভয়ে তাকে চেক লিখে দেয়। যখন সে এই টাকা নিয়ে চলে যাচ্ছিল তখনই সেখানে লিউ আসে আর তার বাবাকে বলে সে কেন তাকে এত টাকা দিচ্ছে। সে তার বাবাকে টাকা দিতে বারণ করছিল, কিন্তু তার বাবা এবার নিজের কোম্পানি হারানোর ভয়ে নিজের ছোট মেয়েকে শাসন করে আর তার বড় মেয়ের সাথে মিষ্টি ভাবে কথা বলছিল। সে তাকে টাকা দিয়ে দেয়। তখন সে মনে মনে ভাবছিল, এই টাকার জন্যই তোমরা আমার মাকে মেরে ফেলেছো, আমি তোমাদেরকে ছেড়ে দেবো ভাবছো? জিউ যখন বাড়ি ফিরে আসে তখন জিয়াও তার উপরে অনেক রেগে যায়, কারণ তার আজকে জিয়াওকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ভুলে গিয়েছে। জিউ তার বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল। এই ব্যাপারটা ভুলে যাওয়ার কারণে সে তাকে সরি বলে, কিন্তু জিয়াও অনেক রেগে যায় আর তাকে বলে, তুমি আমাকে বলেছিলে হসপিটালে যাওয়ার জন্য, তোমার জন্যই আমি সেখানে যাই, আর তুমি কিভাবে ভুলে যেতে পারো? এরপরে যদি আর কখনো ভুলে যাও তাহলে আমি তোমাকে ছাড়বো না। তখন জিউ বলে, ঠিক আছে। তাকে এই কথা বলার পরে সে মনে মনে ভাবছিল সে তার উপরে কেন এত রাগ দেখাচ্ছে। এই সামান্য বিষয়
বিষয়ে তো তার রাগার কথা না। পরদিন সকালে যখন জিউ তাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল তখন সে তাকে একাই হসপিটালে যেতে বলে, কারণ আজ তার একটা কাজ আছে। কিন্তু জিয়া বলে যদি সে তার সঙ্গে না যায় তাহলে সে যাবে না। তখন জিউ তাকে হসপিটালে নিয়ে যায় আর সেখানে কাজ সেরে সে তার কাজে যায়। জিয়াও তার লোককে বলে জিউ কি করে বেড়াচ্ছে সেই খোঁজ খবর তাকে দিতে। জিউ যখন তার কাজ সেরে বাড়িতে আসে তখন দেখতে পায় জিয়াও এখন অনেকটা হাঁটতে পারছে, সাহায্য ছাড়াই সে একাই প্র্যাকটিস করছে। তার এতটা ইমপ্রুভ দেখে সে আর খুশি ধরে রাখতে পারে না আর তাকে জড়িয়ে ধরে। এরপরে সে আবার তাকে সরিও বলে। সে জিয়াওয়ের অনেক কেয়ার করছিল আর বলছিল এরপরে যখন সে প্র্যাকটিস করবে তখন যেন জিউকে ডাক দেয়, একা একা এত কষ্ট না করে। তার এমন কেয়ার দেখে সে খুশি হচ্ছিল। পরদিন সকালে জিউ তার নিজের আর্ট এক্সিবিশন ঘুরতে যায়। তখন সেখানে তার বয়ফ্রেন্ড আসে আর বলে তোমার নিজের আর্ট এক্সিবিশন খোলার স্বপ্ন পূরণ হয়েছে, এটা দেখে আমি অনেক খুশি। এটা বলেই সে হুট করে তাকে জড়িয়ে ধরে আর দূর থেকে তার সৎ বোন লুকিয়ে তাদের এমন ছবি তুলে ফেলে। সে ইচ্ছে করে এই ছবি তুলেছিল যেন সে এটা জিয়াওকে দেখাতে পারে আর তাদের দুজনের মধ্যে সম্পর্কের ভাঙন ধরাতে পারে। জিয়া যখন তার অফিসে কাজ করছিল তখনই তার ফোনে একটা মেইল আসে। লিউ তাকে তার ওয়াইফের এমন ছবি পাঠিয়েছিল, এটা দেখে তো তার ভীষণ রাগ হয়। সঙ্গে সঙ্গে সে জিউকে কল করে। তখন তার বয়ফ্রেন্ড কল রিসিভ করে বলে জিউ এখন গোসল করছে, তুমি কেন কল করেছো? এটা বলেই সে কল কেটে দেয় আর তার তো ভীষণ রাগ হয়। তার বয়ফ্রেন্ড মনে মনে বলছিল যেহেতু সোজা আঙুলে ঘি উঠবে না তাই এবার আমি তোমাকে পাবার জন্য আঙুলটা বাঁকা করব, তোমাদের দুজনের সম্পর্ক নষ্ট করব। তখনই দেখতে পাই জিউ আসলে ওয়াশরুমে গিয়েছিল আর এই ফাঁকে সে তার মোবাইল নিয়ে এমন কাজ করেছে। তখন সে ওয়াশরুম থেকে এসে তার মোবাইল আর ব্যাগ নিয়ে বাড়ি চলে যায়। এরপর থেকে জিউ যখনই তার আর্ট এক্সিবিশন থেকে বাড়ি যাওয়ার জন্য বের হতো তখনই সে তার জন্য বাহিরে অপেক্ষা করত আর তাকে পটানোর চেষ্টা করত। কিন্তু জিউ তার কথা শুনতো না এবং তার সঙ্গে বেশি মিশতো না। লিউ যখন খেয়াল করে এই সব কিছুতে কোনো কাজ হচ্ছে না তখন সে তাকে আরো বেশি উস্কে দেয়। সে তাকে বলে জিউ তার এই বিয়েতে একদমই খুশি না, তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তার হাজবেন্ড তাকে টর্চার করে, সে একদমই ভালো নেই, তাকে এই নরক থেকে বের করো, তাকে একমাত্র তুমি সাহায্য করতে পারবে, আমি তোমাকে ভরসা করি। এই সব কিছু শুনে সে বলে তার এমন খারাপ অবস্থা আমি তো আগে জানতাম না, তাকে আমার অবশ্যই বাঁচাতে হবে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তখন তার বোন বলছিল এবার দেখবো জিউয়ের সংসার কিভাবে টিকে। এদিকে জিউ যখন বাড়িতে ফিরে যায় তখন জিয়াও তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছিল আর বলছিল সে সারাদিন কোথায় ছিল। সে তাকে তার 1 লক্ষ টাকা ফিরিয়ে দেয় আর বলে আমি আজকে আর্ট এক্সিবিশন করেছিলাম আর এটা আমার ইনকাম, আমি তোমার 1 লক্ষ টাকা পরিশোধ করে দিলাম। এটা শুনে সে অনেক রেগে যায় আর বলে তুমি কি আর্ট এক্সিবিশনে গিয়েছিলে নাকি অন্য কোথাও গিয়েছিলে? সে তাকে ওই ছবিটা দেখায়। এটা দেখে জিউ তাকে বোঝানোর চেষ্টা করে যে এখানে সে যা ভাবছে তা নয়। তার বয়ফ্রেন্ড অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল আর তাকে জড়িয়ে ধরতে চেয়েছিল কিন্তু সে তাকে পরবর্তীতে সরিয়ে দিয়েছে। এমনকি সে তাকে ওই ভয়েস রেকর্ডও শোনায় যেটা তার বয়ফ্রেন্ড তাকে বলেছিল। জিয়াও মনে করছিল তারা দুজন এক রুমে ছিল। এসব কিছু শুনে তো জিউ বারবার তাকে বোঝানোর চেষ্টা করছিল যে সে যা ভাবছে এগুলো সব সত্যি নয়, এগুলো সব মিথ্যা। কিন্তু জিয়াও তার কথায় বিশ্বাস করে না, সে তাকে আবারও টর্চার করে। তখন সে প্রচন্ড রেগে যায় আর বলে আমি যা বলছি সেইটাই সত্যি, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমার আর্ট এক্সিবিশনের সিসি ক্যামেরা চেক করে দেখো। পরদিন সকালে তার সেক্রেটারি আর্ট এক্সিবিশনের সিসি ক্যামেরা চেক করে এসে তাকে বলে জিউ যা বলেছে সেইটাই সত্যি, সে আসলেই ওই লোকটাকে নিজের কাছে থেকে সরিয়ে দিয়েছিল। এটা শুনে এখন সে ভাবছিল তাহলে কি আমি তাকে ভুল বুঝলাম। সঙ্গে সঙ্গে সে জিউকে কল করে আর বলে তুমি কি করছো, আগামীকাল আমার হসপিটালে যেতে হবে, তুমি কি আমার সাথে যাবে? এটা বলে সে অনেক মন থেকে চাইছিল যেন সে তার সঙ্গে যায়। তখন জিউ বলে ঠিক আছে আমি তোমার সঙ্গে যাব। এটা শুনে সে অনেক খুশি হয়ে যায়। পরদিন সকালে জিউ যখন তার আর্ট এক্সিবিশন থেকে হসপিটালের দিকে যাচ্ছিল তখন তার বয়ফ্রেন্ড আবারও তার কাছে আসে এবং তাকে আবারও রিকোয়েস্ট করে বলে সে যেন তার কাছে ফিরে যায়। সে জানে তার হাজবেন্ড তাকে টর্চার করে কিন্তু জিউ তার কথায় আবারও রাজি হয় না। সে তাকে বলে এখন আমাদের দুজনের পথ আলাদা, তোমার এখন আর আমার পিছু করা উচিত না, তোমার নিজেকে নিয়ে ভাবা উচিত। আমি তোমাকে বারবার ক্লিয়ারলি বলে দিয়েছি যে আমি এখন বিবাহিত, আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না। আর গতকাল তুমি আমার সঙ্গে যা করেছো সেটা করা একদমই ঠিক হয়নি। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। কিন্তু তার বয়ফ্রেন্ড মনে মনে ভাবছিল তুমি আমাকে যাই বলো না কেন আমি কখনোই তোমার প্রতি গিভ আপ করবো না। জিও এখন হসপিটালে যায় আর তাকে ভালোভাবে প্র্যাকটিস করায়। ডাক্তার বলে সে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে, খুব দ্রুতই সে হাঁটতে পারবে। জিয়াও এখন গতকালের আচরণের জন্য তার কাছে থেকে ক্ষমা চায়। সে বলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তখন জিও তার কাছে ব্যাপারটা ক্লিয়ার করে। সে বলে সে আমার বয়ফ্রেন্ড ছিল ঠিকই কিন্তু বিয়ের পরেই আমি তার সঙ্গে ব্রেকআপ করে ফেলেছি। সে আমাকে ডিস্টার্ব করে কিন্তু আমি তাকে পাত্তা
দেই না। জিয়াও এখন তাকে বিশ্বাস করে আর সে আরো কিছুক্ষণ প্র্যাকটিস করার পরে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে জিউ তাকে আরো 50,000 টাকা ফেরত দেয়। সে বলে এটা আজকের ইনকাম, আমি ধীরে ধীরে তোমার সব ঋণ শোধ করে দেব, আর ঋণ শোধ হয়ে গেলেই আমি এখানে থেকে চলে যাব। তার এই কথা শোনা মাত্রই জিয়াওয়ের বুকের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়। সে মনে মনে ভাবছিল জিউ যখন বলল সে আমাকে ছেড়ে চলে যাবে তখন আমার এমন কেন লাগছে। সে তখন তার রুমে চলে যায়। সে রুমে চলে যাওয়ার পরে জিউ মনে মনে ভাবছিল জিয়াও তো তাকে পছন্দ করে না, সে শুধু তাকে এখানে আটকে রেখেছে তার টাকার জন্য। সে খুব দ্রুতই তার পাওনা টাকা দিয়ে দেবে, আর যতদিন না তার পা ঠিক হচ্ছে ততদিন সে তার পাশে থাকবে। জিয়াং এখন তার সেক্রেটারিকে কল করে বলে তার যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিন তার কারে থাকা সার্ভিলেন্স ক্যামেরা চেক করতে, আর লিউ যে তার সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিল এই প্রমাণ জোগাড় করতে বলে। পরদিন তার সেক্রেটারি তার কাছে আসে। সে তার সেক্রেটারির কাছে থেকে জানতে পারে জিউ আসলেই অনেক বেশি টাকা ইনকাম করছে। সে তার আর্ট এক্সিবিশনের আর্টগুলো বিক্রি করে এবং সেখানে স্টুডেন্টদেরকে পড়িয়ে অনেক টাকা ইনকাম করছে। এসব কিছু জানার পরে সে ভাবছিল তাকে এত বেশি টাকা ইনকাম করতে দেওয়া যাবে না, তাকে টাকা ইনকাম করা থেকে আমার বাধা দিতে হবে, কারণ সে যদি টাকা ইনকাম করে তাহলে অনেক তাড়াতাড়ি আমার টাকাগুলো শোধ করে দেবে আর আমার কাছে থেকে চলে যাবে। এরপরে সে আবার ভাবে কিন্তু আমি তো এইটাই চেয়েছিলাম, আমি তো চাই সে আমার টাকা শোধ করুক, তাই না? যাই হোক, দোটানায় পরে সে ওই দিন কাজ শেষ করে আর্ট এক্সিবিশনে চলে যায়। এরপরে জিউকে কল করে ডেকে নিয়ে আসে তার সঙ্গে দেখা করার জন্য। জিউ বলে সে হঠাৎ এখানে কেন এসেছে। সে বলে আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে ডাকি, আসলে আমার পা একটু ব্যথা করছে। এটা শুনে সে ডাক্তারকে কল করে আর বলে তার পা ব্যথা করছে। তখন ডাক্তার তার পা চেক করতে বলে। সে ভালো করে চেক করে ডাক্তারকে সবকিছু জানায়। ডাক্তার তাকে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। জিয়াও তাকে বলে সে যেন তাকে বাড়িতে দিয়ে আসে, কিন্তু জিউ এর ক্লাস এখনো শেষ হয়নি, এজন্য সে তাকে অফিস রুমে অপেক্ষা করতে বলে আর বলে আমি ক্লাস শেষ করে তোমাকে নিয়ে যাব, ততক্ষণ তুমি ল্যাপটপে কিছু দেখো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। জিয়াও যখন ল্যাপটপে বসে কাজ করছিল তখনই সেখানে জিউ এর এক্স বয়ফ্রেন্ড আসে। সে জিয়াওকে বলে জিউকে ডিভোর্স দিয়ে দিতে। তাদের এসব কথা শুনে জিউ সেখানে এসে অনেক রেগে যায়। তখন তার বয়ফ্রেন্ড তাকে বলে তুমি কেন এই ল্যাংড়া লোকটার সঙ্গে থেকে নিজের জীবন ধ্বংস করছো। তার এই অপমানের কারণে সে তাকে চর মারে আর এমন ধরনের কথা কখনো বলতে বারণ করে দেয়। তখন সে আবারও বলে তুমি এই ল্যাংড়া লোকটার জন্য আমাকে চর মারলে, তার সঙ্গে তোমার কোনো ভবিষ্যৎ নেই, তুমি কেন তার সঙ্গে থাকছো, তুমি আমার সঙ্গে চলো। জিয়াও তখন তাকে বলে সে প্রেগনেন্ট, সে আমার বাচ্চার মা হতে চলেছে, এইটাই কারণ তার আমার সঙ্গে থাকার। কিন্তু সে তার এই কথায় বিশ্বাস করে না, সে জিউ এর কাছে থেকে সত্যিটা জানতে চায়। তখন সে রেগে তার হাত সরিয়ে দেয়। জিউ মনে মনে ভাবছিল তাকে তার জীবন থেকে সরাতে হলে তাকে এটা বলতেই হবে। তখন সে তার বয়ফ্রেন্ডকে বলে দেয় তার হাজবেন্ড যেটা বলেছে সেইটাই সঠিক। এটা বলে সে ওখানে থেকে চলে যায়, কিন্তু তবুও তার বয়ফ্রেন্ড এটা বিশ্বাস করে না। সে ভাবছিল জিউ নিশ্চয়ই তাকে মিথ্যে বলেছে, জিয়াও হয়তো তাকে টর্চার করেছে। বাড়ি ফিরে জিউ জিয়াওয়ের কাছে থেকে মাফ চায় তার বয়ফ্রেন্ডের এমন আচরণের কারণে। তখন জিয়াও তার উপরে আরো বেশি রেগে যায়। সে তাকে বলে তুমি প্রেগনেন্ট নও তো কি হয়েছে, তুমি চাইলে আমরা আবারও বাচ্চা নিতে পারি। তখন জিয়াও তাকে বলে এত তাড়াহুড়োর কিছু নেই, আর আমাদের এত মেলামেশার দরকার নেই। তুমি তো আমাকে তোমার পাওনা টাকার জন্য রেখে দিয়েছো, তোমার পাওনা টাকা মিটিয়ে দিলেই আমি এখানে থেকে চলে যাব। আর যদি তোমার বেশি সমস্যা হয় তাহলে আমি তোমাকে এখনই ডিভোর্স দিতে পারি। এটা শুনে তো সে অনেক রেগে যায়। তখন সে তাকে বলে ঠিক আছে, আমি তোমার সঙ্গে একটা ডিল করতে চাই, 1 বছরের মধ্যে আমার টাকা শোধ করে দাও। যদি তুমি শোধ করে দিতে পারো তাহলে তো ভালো, আর যদি না পারো তাহলে তোমার আমার একটা শর্তে রাজি হতে হবে। জিও তখন তার শর্তে রাজি হয়ে যায়। সে চলে যাওয়ার পরে জিয়াও ভাবছিল তাকে এমন একটা উপায় বের করতে হবে যেন জিও 1 বছরে তার টাকা শোধ করতে না পারে। জিও ভাবছিল 1 বছরের মধ্যে সে 3 লক্ষ টাকা কিভাবে জোগাড় করবে, তার জন্য এটা বেশ কষ্টসাধ্য হয়ে যাবে। বেশ কয়েকদিন পরে তারা দুজন আবারও ডাক্তারের সঙ্গে দেখা করে চলে আসছিল। জিও তখন তাকে বলে ডাক্তার তো বলেছিল তুমি খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাচ্ছ, তাহলে এতদিন হয়ে গেল এখনো তুমি হাঁটতে পারছো না কেন নিজে থেকে? তোমার নিজের এক্সারসাইজের দিকে আরো বেশি খেয়াল রাখা উচিত। জিও তখন বলে হ্যাঁ আমি খেয়াল রাখবো, তুমি কি এখন আমার সঙ্গে একটু অফিসে যেতে পারবে? আমার অনেক কাজ আছে। জিও তখন তাকে অফিসে হেল্প করার জন্য যায়। সে তাকে হেল্প করছিল আর বুঝতে পারছিল যে জিয়াও ইদানিং অনেক বেশি কাজে বিজি হয়ে পড়েছে, তার উচিত তাকে সাহায্য করা। বাড়ি ফিরে জিও আবারও ভাবছিল জিয়াওয়ের পা এখনো কেন ঠিক হচ্ছে না, সে তো তাকে অনেক এক্সারসাইজ করিয়েছে। তখনই সেখানে জিয়াং আসলে সে তাকে জিজ্ঞাসা করে তোমার পায়ের এখন কি অবস্থা? ডাক্তার তো বলেছিল তুমি 6 মাসেই ঠিক হয়ে যাবে, তাহলে তুমি এখনো দাঁড়াতেও কেন পারছো না? জিয়াং এর পা আসলে এখন ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সে তাকে এই ব্যাপারটা বলে না। জিয়াং এর পায়ের ব্যাপারে সে অনেক বেশি চিন্তিত ছিল আর মনে মনে ভাবছিল ডাক্তারের সঙ্গে তার আবারও কথা বলা উচিত। তারা দুইজনই এখন এই বিষয় নিয়ে টেনশনে ছিল। জিও ভাবছিল সে কেন এখনো সুস্থ হচ্ছে না, আর জিয়াও ভাবছিল সে তার অভিনয় ধরে ফেলেনি তো। জিও যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখনই তার বয়ফ্রেন্ড আবারও তার সঙ্গে দেখা করতে আসে আর বলে আমি তোমার ছোট বোনের কাছে থেকে জেনেছি জিয়াং নাকি তোমার কাছে থেকে 5 লক্ষ টাকা পায়, এই জন্য তোমাকে টর্চার করছে। আমি 1 বছরে অনেক টাকা জমিয়েছি, আমি তাকে সেই 5 লক্ষ টাকা ফেরত দিয়ে দেবো, তবুও তুমি আমার
সঙ্গে চলো, কিন্তু সে তাকে বারবার বলছিল তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমি তো তোমাকে বলেছি যে আমি ভালো আছি আর আমার পার্সোনাল বিষয়ে তোমাকে এত মাথা ঘামাতে হবে না। এটা বলে যখন সে চলে যাচ্ছিল ঠিক তখনই সে তার মুখ চেপে ধরে আর তাকে অজ্ঞান করে সেখানে থেকে নিয়ে চলে যায়। জিয়াং তার অফিসে অনেকক্ষণ থেকে জিউয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু জিউ ফিরে আসে না। তার টেনশন হচ্ছিল। তখনই তার সেক্রেটারি এসে তাকে জানায় সে সার্ভিলেন্স ক্যামেরা চেক করে দেখেছে জিউকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। এটা দেখে তো সে অনেক অস্থির হয়ে যায় আর তার সেক্রেটারিকে বলে এখনই গাড়ি বের করো আর তাকে খুঁজে বের করার ব্যবস্থা করো। এদিকে তার বয়ফ্রেন্ড তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল। তার জ্ঞান ফেরার পরে সে তার বয়ফ্রেন্ডকে বলে সে কেন তাকে এখানে নিয়ে এসেছে। সে তো বারবার তাকে বলেছে যে সে এখন বিবাহিত, তারা চাইলে এখন আর এক হতে পারবে না। তখন তার বয়ফ্রেন্ড বলে এই বাড়ি আমি তোমার জন্য কিনেছি, তোমার কি এই বাড়ি পছন্দ হয়েছে? আর তুমি যে বিবাহিত এই কথা বারবার বলা বন্ধ করো। জিয়াং এখন হয়তো জেনে গিয়েছে আমি তোমাকে কোথায় নিয়ে এসেছি, তাই তোমাকে এখন আমি অন্য জায়গায় নিয়ে যাব, আমার সঙ্গে চলো। এটা বলে সে তাকে জোর করে কোথাও একটা নিয়ে যায়। এই সবকিছু আসলে লিওর প্ল্যান ছিল, কারণ সে জানতো জিয়াং তাকে ফাঁসানোর চেষ্টা করছে। অ্যাক্সিডেন্টের কেসে সে তাকে পুলিশ দিয়ে ধরানোর চেষ্টা করছে। এখন সে উল্টো জিয়াংকেই কল দিয়ে থ্রেট করে বলে তাকে 5 লক্ষ টাকা দিতে, তাহলে সে তাকে বলে দেবে জিউ কোথায়। তখন জিয়াং রাজি হয়ে যায়। জিউকে তার বয়ফ্রেন্ড লিউয়ের কাছে নিয়ে এসেছিল, কারণ লিউ তাকে কথা দিয়েছে যে সে তাদের দুজনকে বিয়ে দেবে আর এখানে থেকে পালাতে সাহায্য করবে, তাদেরকে টাকা পয়সা দেবে যেন তারা দূরে কোথাও গিয়ে নতুন সংসার শুরু করতে পারে। কিন্তু জিউ তাকে বলে তার বোন তাকে মিথ্যে কথা বলেছে। ঠিক তখনই সেখানে লিউ চলে আসে। লিউ তাদেরকে দেখে হাসতে হাসতে বলে জিউ তুমি দেখছি অনেক লাকি, দুইজন ছেলেই তোমাকে পাওয়ার জন্য নিজের সবকিছু হারাতে রাজি। এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায় আর তাকে বলে তুমি আমাকে মিথ্যে বলেছো? লিউ তখন তাকে বলে দেয় হ্যাঁ আমি তোমাকে মিথ্যে বলেছি, আসলে তো তাদের দুজনের সম্পর্ক অনেক ভালো, তাদের মধ্যে কোনো সমস্যাই নেই। সে বলে জিয়াং হয়তো চলেই এসেছে, তাকে আমি টাকা নিয়ে আসতে বলেছি। তাদের কথার মাঝেই সেখানে জিয়াং চলে আসে। জিয়াং তার সঙ্গে করে পুলিশ নিয়ে এসেছিল, সে লিউকে ধরে নিয়ে যায় আর জিয়াং জিউকে নিজের সঙ্গে করে নিয়ে যাচ্ছিল। এটা দেখে তার বয়ফ্রেন্ডের অনেক রাগ হয় আর সে জিয়াংকে আঘাত করতে যায়, কিন্তু ঠিক তখনই তার সামনে জিউ চলে আসে আর আঘাত জিউয়ের মাথায় লাগে। সঙ্গে সঙ্গে সে ওখানেই জ্ঞান হারায়। এটা দেখে তো সে হতবাক হয়ে যায় আর জিয়াং তাকে দ্রুত হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে। জিউয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন জিয়াং তার অনেক কেয়ার করছিল। জিউ তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি সত্যি লিউকে 5 লক্ষ টাকা দিয়েছো? সে বলে হ্যাঁ। তখন জিউ বলে আমি তাহলে এত টাকা কিভাবে শোধ করব? জিয়াং তাকে বলে তোমাকে কোনো টাকাই শোধ করতে হবে না, তার জন্য একটা শর্ত আছে। সে বলে কি শর্ত? এখন থেকে তুমি আমার সারা জীবনের জন্য ওয়াইফ হয়ে থেকে যাও। এটা বলে সে তাকে কিস করে দেয়। আর এখানেই এই মুভিটি হ্যাপি এন্ডিং এর সঙ্গে শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই মুভি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমনই আরো মুভি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো।